7.5 বছর পর মা ছেলের দেখা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম জিয়া। দ্রুত বিএনপি নেত্রীর সুস্থতা কামনা নেতাকর্মীদের। আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি সুস্থভাবে এবং জীবিত অবস্থায় আমাদের মধ্যে আসছেন। আমরা খুবই উৎফুল্ল এবং খুশি গণতন্ত্র পুনরুদ্ধারে এবং বাংলাদেশের পুনর্গঠনে উনি সহায়ক হবেন। ফ্যামিলির সাথে যে এতদিন পরে মিলন মেলা, তাদের কি অনুভূতি সেটা বোঝানো যাবে না। লম্বা জার্নি করে আসার পর উনি স্টেবল আছে, ওনাকে ভর্তি করা হয়েছে, উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন। সুস্থ হয়ে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া, আশা বিএনপি নেতার। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইআইবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। ফেরত চেয়ে ঢাকার চিঠির উত্তর না দিয়েই শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ বাড়ালো দিল্লি। বসবাসের বৈধতা দেয়ায় কড়া সমালোচনা বিএনপি নেতা রিজভীর। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ঢাকা, নরসিংদী, কুমিল্লায় জনসংযোগ লিফলেট বিতরণ। এখনও সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের বিস্ময়। নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরি ফেরতের দাবিতে আলটিমেটাম। বৃহস্পতিবারের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি। এবং দামে লাগাম টানতে আমদানি করা হবে 4 লাখ টন চাল। বাজার নিয়ন্ত্রণে আইন প্রয়োগের নির্দেশ উপদেষ্টার। শিল্প খাতে গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাবে ব্যবসায়ীদের ক্ষোভ। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 7.5 বছর পর মায়ের সঙ্গে দেখা হলো ছেলে তারেক রহমানের। বিমানবন্দর থেকেই বেগম জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। দীর্ঘদিন পর নেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। দ্রুত দলের চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন তারা। বছরের হিসেবে 7 বছর 5 মাস, তবে এই যেন কয়েক যুগ পর আলিঙ্গন মা ছেলের। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বেরোতে ছেলেকে তারেক নামে ডেকে বুকে জড়িয়ে নিলেন মা বেগম খালেদা জিয়া। এই সময় তৈরি হয় আবেগঘন এক পরিবেশের। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের দেখা পেয়ে উচ্ছ্বসিত বিএনপি নেত্রীও। সঙ্গে ছিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর, সহধর্মিণী শর্মিলা রহমান সিথি এবং তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বাংলাদেশ সময় বুধবার দুপুর 2:55 তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এই সময় বিমানবন্দরের ভিতরে তাকে স্বাগত জানান জুবাইদা রহমান। বাইরে বেরিয়ে আসতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মা বেগম খালেদা জিয়া সহ সফররত চিকিৎসক দল ও সবাইকে বুকে জড়িয়ে অভিবাদন জানান। হিথ্রো বিমানবন্দর এলাকায় তৈরি হয় আনন্দঘন পরিবেশের। যুক্তরাজ্য বিএনপির সকল নেতৃবৃন্দ সহ প্রবাসী নেতৃবৃন্দ আমরা খুবই আনন্দিত। আজকে ম্যাডাম দীর্ঘদিন কারাভোগের পর এখানে মুক্তভাবে স্বাধীনভাবে এসেছেন। উনার স্বাধীনভাবে চলাফেরা আমাদের অনুপ্রেরণা যোগায়। আমাদের বিশ্বাস উনি সুস্থ হয়ে বাংলাদেশের গণতন্ত্রের হাল ধরবেন, বাংলাদেশের মানুষকে জাতীয়তাবাদের সাথ দেবেন। মাদের ছেলের যে মিলনের অনুভূতি, এটা এক্সপ্লেইন করা ভেরি ডিফিকাল্ট। চিকিৎসকদের পরামর্শ মতে বেগম জিয়াকে নেওয়া হয় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। ছেলে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মা বেগম জিয়াকে হাসপাতালে নিয়ে যান। হুইল চেয়ারে করে ভেতরে প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে তিনি ভর্তি হয়েছেন। উনি স্টেবল আছে, ওনাকে ভর্তি করা হয়েছে, উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন। তারপরে উনি ওনার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের
বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন। আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন করেও ব্যর্থ হয় বিএনপি চেয়ারপারসনের পরিবার, চিকিৎসক ও দল। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে উন্নত চিকিৎসার দ্বার উন্মোচন হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। এবারের চিকিৎসার জন্য লন্ডন সফরে মা ছেলের সাক্ষাতে ভবিষ্যৎ দলীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কাজে সহায়তার আশ্বাস দেন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বলেন, ইউরোপীয় ইউনিয়ন ব্যাংক সরকারের নেয়া সংস্কারমূলক উদ্যোগকে সমর্থন করে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্নীতি মোকাবিলা, সুন্দরবন আশেপাশের অঞ্চল ও নদী ব্যবস্থাপনার জন্য ইআইবির সহযোগিতা কামনা করেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জুলাই গণহত্যা ও গুম খুনের মামলায় বিচারে বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বানের মধ্যেই ভারতে শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়ালো দিল্লি। এমন তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। জানা যায়নি মেয়াদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও গুম খুনের মামলায় বিচারের মুখোমুখি করতে গত 23 ডিসেম্বর প্রত্যর্পণ আইনে তাকে ফেরত চেয়ে চিঠি দেয় বাংলাদেশ। তবে এখনও কোনো সাড়া দেয়নি দিল্লি। মঙ্গলবার আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই জানা গেল শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাতে দ্য হিন্দুস্তান টাইমস জানায়, শেখ হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেয়া হয়নি বলেও নিশ্চিত করেছে ওই সূত্র। কেননা ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস। এদিকে আনন্দবাজারের প্রতিবেদনও বলা হয়েছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্ন উঠছে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে প্রতিবেদনে। গত 5 আগস্ট দেশ ছেড়ে পালানোর পর থেকে শেখ হাসিনা দিল্লির একটি সেফ হাউসে আছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর বিস্তারিত জানাতে এই মুহূর্তে লন্ডন ক্লিনিকের সামনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনের দি ক্লিনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য আমাদের জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ। তিনি কিছুক্ষণ আগেই লন্ডনের সাংবাদিকদের তিনি ব্রিফিং করেছেন এবং এই ব্রিফিং বলেছেন ডাক্তার যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বর্তমানে বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রেখেছেন এবং তাকে আজকে ভর্তি করানো হয়েছে এবং আজকে যে মনিটরিং চিকিৎসার সম্পর্কে তারা অবগত হয়েছেন যে বিগত দিনে তার চিকিৎসা কী কী ধরনের চিকিৎসা হয়েছে এবং সেগুলো বাংলাদেশ থেকে আসা যে চিকিৎসক দল রয়েছে তাদের সাথে সমন্বয় করে তারা সেসব পর্যবেক্ষণ করেছেন এবং আগামীকাল থেকে তার যে নিয়মিত চিকিৎসা সেটি শুরু হবে এবং একটির পর একটি ধাপ অনুসরণ করে কিন্তু এই পুরো চিকিৎসার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে এবং যদি তারা প্রয়োজন মনে করেন তবে উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমেরিকাও নিয়ে যাওয়া যেতে পারে। তবে আমাদেরকে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছেন যে বেগম জিয়ার হয়তো এই সফরে হয়তো আমেরিকা যাওয়া হবে না এবং আপনাকে জানিয়ে রাখা দরকার যে এখন যে চিকিৎসা চলমান রয়েছে আগামীকাল থেকে যে চিকিৎসা শুরু হবে এই চিকিৎসা হয়তো 6 সপ্তাহ পর্যন্ত চলবে এবং এই চিকিৎসার পরে তিনি সৌদি আরবে উমরা করে এবং দেশে ফিরে যাবেন। আপনাকে জানিয়ে রাখা দরকার যে সবশেষ 2017 সালে 15 জুলাই বেগম জিয়া লন্ডন এসেছিলেন এবং এরপর তিনি আর
আর কোনো বিদেশ সফর করেনি। এবারেই দীর্ঘ 7.5 বছর পর তার সন্তান, তার ছেলে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হয়েছে এবং এই সাক্ষাতে কিন্তু দেশের পরবর্তী যে রাজনৈতিক অবস্থা এবং দলীয় যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করা হতে পারে। এবং বেগম জিয়ার এই সফরকে কেন্দ্র করে কিন্তু যুক্তরাজ্য, ইউরোপ সহ বিভিন্ন দেশের নেতাকর্মীরা জড়ো হয়েছিল লন্ডনে এবং বেশ উচ্ছ্বসিত তারা। এই ছিল সবশেষ আপডেট। সরাসরি ছিলাম যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের সামনে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তির দাবিতে রাজধানী সহ কয়েকটি জেলায় জনসংযোগ লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। আর ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করে গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান সার্জিস আলমের। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে গণহত্যার বিচার, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্র সংস্কার, সংবিধান বাতিল করে গণপরিষদের নির্বাচন সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নরসিংদী সড়কে সড়কে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে জনসংযোগ করেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে করেন লিফলেট বিতরণ। এ সময় অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সার্জিস আলম জুলাই ঘোষণাপত্রে স্বৈরাচার দোসরদের বিচার নিশ্চিত করা সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান। 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 24 সালের জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে কোনোটিকেই অস্বীকার করব না। এদিকে বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। 31শে ডিসেম্বরের পরে এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। 15 জানুয়ারির মধ্যে এই গণ অভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। এদিকে রাজধানীতেও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সব রাজনৈতিক দল ও ঐক্যের ভিত্তিতে দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি নেতাদের। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রদান করতে হবে। বিপ্লবীদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষায় বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রোক্লেমেশনটি জারি করবে এবং সকলের ঐকমতের ভিত্তিতে এই প্রোক্লেমেশনটি জারি করবে, যাতে কোনোভাবে বাংলাদেশের জনগণ বঞ্চিত না হয়। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা জানতে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ ও জনসংযোগ করবে অভ্যুত্থানকারী শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে করা অভিযোগের যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে গণমাধ্যমটি দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে প্রকাশিত প্রতিবেদনটি প্রত্যাহার করেছে গণমাধ্যমটি। সম্প্রতি রাফির বিরুদ্ধে মুঠোফোনে অর্থ বিনিময়ের অ্যাপে 32 লাখ টাকা লেনদেনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, যেহেতু নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে তাই ঘটনা তদন্তে কমিটি করা হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেলটি শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতেও কাজ করবে। বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে যাওয়া একটা খবর রাফির ব্যাপারে যে তিনি অর্থ আত্মসাৎ করেছেন, দুর্নীতির সাথে জড়িত, এই খবরটি কাইন্ড অফ কপি পেস্ট করে আর কি উইদাউট এনি কাইন্ড অফ ভেরিফিকেশন তাদের পত্রিকার পেজ থেকে তারা দিয়েছেন এবং পরে তারা দুঃখ প্রকাশ করে সরিয়ে ফেলেছেন। এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু যেহেতু একটা অভিযোগ উঠে এসেছে এবং এই অভিযোগটা নৈতিক স্খলন জড়িত, তাই আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আমাদের মধ্যে একটি সাংগঠনিকভাবে তদন্ত কমিটি হবে। সেই কমিটি এই ব্যাপারটি তদন্ত করবে। আমরা আশা করব যে জুলাই গণ অভ্যুত্থানের যে আদর্শ, সেখান থেকে যে কেউ
তিনি যেই হন না কেন, যদি বিচ্যুত হন তাকে আমরা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার পক্ষপাতী এবং এই লক্ষ্যে আমরা কাজ করব। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি জানিয়েছেন স্বজনরা। একই সঙ্গে বিস্ফোরক আইনের মামলায় কারাগারে থাকা নিরপরাধ সদস্যদের 24 ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম দিয়েছেন। এদিকে আগামীকাল থেকে কেরানীগঞ্জ কারাগারের ভেতর অস্থায়ী আদালতে বিডিআর হত্যাকাণ্ড মামলার শুনানির কথা বলা হলেও আদালত বসছে না বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী। বুধবার ভোরের আলো ফোটার আগেই কানায় কানায় পূর্ণ হয় কেন্দ্রীয় শহীদ মিনার। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাগারে থাকা সদস্যদের মুক্তির দাবিতে এই মানববন্ধন। সাবেক বিডিআর সদস্যদের পাশাপাশি এতে অংশ নেন কারাগারে থাকা ব্যক্তিদের পরিবারের লোকজনও। মানববন্ধনে স্লোগানে প্রতিবাদ জানানো হয় বিগত সরকারের নানা সিদ্ধান্তে। বক্তব্যে ফুটে ওঠে গত 15 বছরের ক্ষোভ আর নির্যাতনের কত শত গল্প। আমার নামে 3টা মামলা ছিল। শেখ হাসিনা সরকার আমাদের নামে সরকার হয়ে মিথ্যা মামলা দিয়েছিল। বিডিআর পরিবারের সদস্যরা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবেই 2009 সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। এখনো পর্যন্ত 16 বছর যারা জেলে বন্দী আছে, অতি শীঘ্রই কালকের মধ্যেই মুক্তি দিতে হবে। আমাদের সম্মান, আমাদের সবকিছু আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। বেলা বাড়তেই দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে সেনা হত্যা দিবস ঘোষণা করতে হবে। একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। সমাবেশ শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল। 7 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে আটকে দেয় পুলিশ। পরে 9 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলেও দেখা মেলেনি প্রধান উপদেষ্টার। কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই, তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব। 2009 সালে বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ডের ঘটনায় 139 আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় 185 জনকে, আরো 228 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। সন্ধ্যায় ধনপুরের গামারিতলা সীমান্তের 0 পয়েন্ট এলাকায় কয়েকজন যুবক অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন গামারিতলার যুবক সাইদুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইদুলের শরীরে 2টি বুলেট পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্যসহ সব ধরনের কোটা বাতিল ও 9 দাবিতে আমরণ অনশন করছেন 6 শিক্ষার্থী। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাতিলের ঘোষণা দেয়া পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিল সহ দাবি জানানো হয়েছে জুলাই গণহত্যার বিচারের। 6 শিক্ষার্থীর অনশনের পাশাপাশি অবস্থান কর্মসূচিতেও অংশ নেন অনেকে। পরে প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর, 2 উপাচার্য সহ শিক্ষকরা শান্তিপূর্ণ আলোচনার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। এ সময় পোষ্য কোটা বাতিল, টিএসসি নির্মাণ, শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত সহ 9 দফা দাবি তুলে ধরা হয়। এদিকে সম্প্রতি বাতিলের ঘোষণা দেয়া পোষ্য কোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা। রাত 10টার দিকে বিজয় 71 হলের সামনে থেকে শুরু হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেয়া হয়। আজকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে স্বপ্রণোদিত হয়ে আজকের এই মিছিল বের করেছে। কারণ প্রত্যেকে এখন মনে করছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার্থে ডাকসু দেওয়া প্রয়োজন। 3 ধাপে 40,000 কৃষি যন্ত্র কাগজে কলমে বিতরণ হলেও বাস্তবে এর অস্তিত্ব নেই।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। বুধবার দুপুরে সংস্থার 3 সদস্যের প্রতিনিধি দল অধিদপ্তরের মহাপরিচালককে জিজ্ঞাসাবাদ করে নানা অনিয়মের সত্যতা পায়। রেকর্ডপত্র পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক। শেখ হাসিনা সরকারের আমলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে 3 ধাপে ৩,৫০৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। দুদকের তথ্য বলছে 3 ধাপে 40,000 কৃষি যন্ত্র কাগজে কলমে বিতরণ হলেও বাস্তবে নেই কোনো অস্তিত্ব। এছাড়া প্রয়োজনীয় শর্ত পূরণ না করে বাংলামার্ক এবং আদি লিমিটেড নামের 2টি কোম্পানি থেকে মেশিন কেনার অর্ডার দেওয়ার জালিয়াতির পাশাপাশি ভুয়া বিল ভাউচার তৈরি করে প্রায় 250 কোটি টাকা আত্মসাৎ করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালায় দুদক। দুদকের জিজ্ঞাসাবাদে অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম আগের সরকারের আমলে করা অনিয়মের বিষয়গুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এই অনিয়মগুলি হয়েছে বলেই তো আজকে কথা বলি। ফলে মনিটরিং ব্যবস্থাটা খুব, যেমন আমি নিজে যখন ডিউটি ছিলাম সেখানে আসলে আমার উপপরিচালককে কোনো মনিটরিং ব্যবস্থার মধ্যে সংযুক্ত রাখা হয়নি। প্রকৃত কৃষক সিলেকশন করা হয় নাই, যাচাই করা হয় নাই, তারপরে আদৌ লোকটা এতগুলি প্রয়োজন কিনা সেটা নির্ণয় করা হয় নাই। এ সময় কৃষকদের কাছ থেকে মেশিন বাবদ প্রকৃত দামের চেয়ে 3 গুণ বেশি অর্থ আদায় এবং প্রকল্প সংশ্লিষ্টদের গাফিলতি সহ নানা অনিয়মের অভিযোগের সত্যতা পায় দুদক। হারভেস্টিং মেশিনগুলো বিতরণের ক্ষেত্রে কৃষক নির্বাচনে অনিয়ম হয়েছে বা যে প্রতিষ্ঠানগুলোর সাথে টেন্ডার হয়েছে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন জানান, রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের যে ফাইন্ডিংস, আমরা একটা রিপোর্ট আমাদের কমিশনে জমা দিব এবং ওই রিপোর্টের ভিত্তিতে কমিশনের নির্দেশে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এ সময় দুদকের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। চালের বাজার নিয়ন্ত্রণে মজুদ বিরোধী যত আইন আছে সবগুলো প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। একই সঙ্গে সরকারিভাবে 4.5 লাখ টন চাল আমদানির পাশাপাশি বেসরকারিভাবেও উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন তিনি। দেশে আমনের ভরা মৌসুম, নতুন ধানের চাল উঠেছে বাজারে। এসবের পরেও দাম কমেনি, বরং ভরা মৌসুমেও বেড়েই চলেছে। এদিকে দায়িত্ব নেয়ার পর থেকেই চালের বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমানোর পাশাপাশি সরকারিভাবে আমদানির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তবে এতেও দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। সরকারি সংস্থা টিসিবির হিসাব বলছে, গত 1 সপ্তাহে মোটা চাল কেজিতে 3 থেকে 4 ও মাঝারি চাল কেজিতে 2 টাকা বেড়েছে। তবে স্থিতিশীল সরু চালের দাম। বুধবার সচিবালয়ে খাদ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, মূল্যে লাগাম টানতে শিগগিরই 4 লাখ টন চাল আমদানি করা হবে। 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে এবং 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে। মজুদ বিরোধী যত আইন আছে এগুলি যাতে প্রয়োগ করা হয় তার জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সকালে রাজধানীর তেজগাঁওয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকারি গুদামে পর্যাপ্ত মজুত রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণেই বাজার অস্থিতিশীল হয়েছে। সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। সরকারি তথ্য মতে গত 1 জুলাই থেকে 1 জানুয়ারি পর্যন্ত 1,17,000 টন চাল আমদানি হয়েছে। বর্তমানে সরকারি গুদামে 12 লাখ টনেরও বেশি চাল ও গমের মজুত রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিল্প খাতে গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করার প্রস্তাবনায় ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা না করে কেন দাম বাড়ানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বাণিজ্য উপদেষ্টা বলছেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে দেশের মানুষ। নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে 2023 সালে নির্বাহী আদেশে শিল্পে গ্যাসের দাম বাড়িয়ে 3 গুণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। একই ধরনের আশ্বাস দিয়ে এবার গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার।
বিইআরসির কাছে পেট্রোবাংলার পাঠানো প্রস্তাবনায় প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে পুরো গ্যাস বিল হবে নতুন দামে, পুরনোদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকছে প্রস্তাবে। বুধবার রাজধানীতে গ্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা না করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ায় ক্ষোভ জানান ব্যবসায়ীরা। এখনো ৭০ টাকা বা ৭৫ টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। গ্যাসের বিল বাড়াবেন ডাবল এবং আপনি আমাকে গ্যাস সার্ভিস দিবেন না। আমাদের সাথে পাওয়ার প্ল্যান্টের বা গ্যাস প্রাইসের কোনো ডায়ালগই করে না, এই সরকারও তো করে না, তাইলে আর এই সরকার ওই সরকারের মধ্যে তফাৎটা কি? আমাদের ফ্যাক্টরি গুটাই ফেলতে হবে, যত তাড়াতাড়ি গুটাবো তত লস কম হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। দাম বাড়ানোর যুক্তি হিসেবে আওয়ামী লীগ সরকারের দুর্নীতিকে সামনে নিয়ে আসেন। ২৮ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। পরে ৪ দিনব্যাপী গ্যাপ এক্সপো ২০২৫-এর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রায় ৩,০০০ একর বনভূমি পুড়ে গেছে, মারা গেছেন ২ জন। নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অঞ্চলটির ৭০,০০০-এর বেশি বাসিন্দাকে। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। আগুনের লেলিহান শিখায় পুড়ে চলছে একের পর এক বনাঞ্চল। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেড অঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার ছড়িয়ে পড়া এই দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে কয়েক হাজার একর বনভূমি। ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় ১০,০০০-এরও বেশি অবকাঠামো। পুড়ে গেছে অসংখ্য ভবন। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগুনের পরিধি বেড়ে যাওয়ার নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অঞ্চলটির কয়েক হাজার বাসিন্দাকে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ৬০,০০০-এরও বেশি বাসিন্দা। বাতাসের তীব্রতা ও আগুন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে আগুন নিয়ন্ত্রণে ও ক্ষয়ক্ষতি কমাতে হোয়াইট হাউস সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগেই তীব্র ঝড় হওয়ার সতর্কতা জারি করেছিল স্থানীয় প্রশাসন। বাতাসের গতিবেগ অনেক বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ছে এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ বেগে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার কর্মীদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।